সাকরাতুল মাউত মৃত্যু সেই ভয়ানক যন্ত্রণা যার মুখোমুখি কেউই হতে চায় না। একটি ভয়াবহ দুর্ঘটনা, আর তারপর থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত অশুভ গা ছমছমে ঘটনা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যা কেউই মেনে নিতে পারে না, কারণ পৃথিবীর কোনো মা বাবাই তাদের সন্তানের কষ্ট নিজের চোখে দেখতে পারে না। তারা শেষ পর্যন্ত লড়াই করে, যে কোনো মূল্যে সন্তানকে বাঁচাতে চায়, কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই হয়ে ওঠে সবচেয়ে বড় অভিশাপ। নিজের সন্তানকে বাঁচানোর জন্য ইন্দা এমন কিছু ভয়ানক সিদ্ধান্ত নেয়, এমন কিছু কাজ করে যা জানলে সত্যি আপনার গা শিউরে উঠবে। আসলে কি ঘটেছিল, কতদূর যেতে পারে একজন মা তার সন্তানের জন্য? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই রহস্যময় ভয়ঙ্কর গল্পে। তাহলে আর দেরি কেন, চলুন ইন্দোনেশিয়ার এই হরর মুভি দেখে আসা যাক। তো গল্পের শুরুতেই উমুলক্রাতা গ্রামের একটা মেয়ে ইন্দাকে দেখা যায়। সে তার ঘরের ভেতরে ছিল। ইন্দা একজন দাসী, যে এই গ্রামের একজন পরিবারের সমস্ত কাজে দেখাশোনা করে। ইন্দার মেয়ের নাম ইসমি। একদিন হঠাৎ করেই ইন্দার মেয়ে ইসমি অসুস্থ হয়ে পড়ে। এই দেখে ইন্দা যে বাড়িতে কাজ করত, ওই বাড়ির একটা ভদ্র মহিলা ইসমিকে দেখতে আসে, আর সেই ভদ্র মহিলা ইন্দাকে তার মেয়ে বলে ডাকে এবং তার মেয়ের যত্ন নিতে বলে। হঠাৎ করে একদিন দেখা যায় ওই বাড়ির সেই ভদ্র মহিলা তার হাজবেন্ডের সাথে গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। তাদের মেয়ে রত্নাকে বাড়ি রেখে যায়। রত্নার বাবা রত্নাকে বিদায় জানিয়ে তারা দুজনে গাড়িতে উঠে পড়ে। তারা দুজন যাওয়ার পথে তাদের মাঝে কথাবার্তা চলতে থাকে। এর মধ্যেই সামনে থেকে একটা প্রাইভেট কার আসতে দেখা যায়। এদিকে দেখা যায় পার্কদের ড্রাইভার ড্রাইভ করতে করতে ঘুমোচ্ছিল, আর এর কিছুক্ষণ পরই সেই দুজন দম্পতি গাড়ির দুর্ঘটনা হয় এবং এই ঘটনা হওয়ার পরপরই রত্নাকে জানানো হয়। রত্না জানতে পেরে দ্রুত সেই জায়গায় চলে আসে। এখানে রত্না এসে দেখতে পায় রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছে। এটা দেখে রত্নার নিজেকে আর সামলে নিতে পারে না। ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ে। সে তার মাকে জড়িয়ে ধরে রাস্তার মাঝখানে অঝরে কাঁদতে থাকে। তারপর অবাক করে একটা দৃশ্য দেখা যায়। রত্নার বাবা মৃত হওয়া সত্ত্বেও সে উঠে দাঁড়িয়ে তার মেয়েকে ডাকছে। এই ডাক শুনে রত্না যখন পিছনে ফিরে, তখন তার বাবাকে সে দেখতে পায় না। তারপর রত্না আবারও তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং রত্না বলে, তুমি যদি বেঁচেই থাকো তাহলে তুমি আমার সামনে আসো। এতে ঘুমের ঘোরে হঠাৎ করে রত্না কেঁপে ওঠে। মূলত এটা রত্না স্বপ্ন দেখছিল। সে বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। রত্নার ঘুম ভাঙতেই সে দৌড়ে গিয়ে ইসমিকে দেখতে যায়, আর সে দেখতে পায় ইসমি এখনো অসুস্থ এবং রত্না ওখানে গিয়ে ইন্দার কাজে সাহায্য করে, যাতে সে তার বাচ্চাকে কিছুটা সময় দিতে পারে। এমনকি ইসমির মাথায় জলপট্টি দিয়ে দেয় এবং কথায় কথায় রত্না তার দেখা স্বপ্ন ইন্দাকে বলতে থাকে। তখন ইন্দা জানায় ওসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে হঠাৎ করে দেখা যায় তাদের দরজার সামনে দুজন অফিসার আসে এবং তাদের দেখে রত্না আর ইন্দা এগিয়ে গেলে সে অফিসাররা বলে রত্নার বাবা মা এক ভয়ানক দুর্ঘটনায় মারা গিয়েছে। এ কথা শুনে রত্না সেখানেই জোরে জোরে কাঁদতে শুরু করে। সে ভাবতে থাকে সে যা স্বপ্নে দেখেছে তাই কি সত্যি হলো। তারপর রত্না সে অফিসারদের বলে, আমি এ ঘটনা ইতোমধ্যেই জেনে গিয়েছি, আমার বাবা মার সাথে কি হয়েছে। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সে আগে থেকে কিভাবে তার বাবা মার মৃত্যুর খবর জানলো। তো কিছুক্ষণ পর রত্না হসপিটালে পৌঁছে যায় এবং হসপিটালে যাওয়ার পর রত্নার বড় বোন ভাটিকে সেখানে দেখতে পায়। তারা দুজনেই তার মার লাশ দেখতে মর্গে যায় এবং লাশ দেখে খুবই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় রত্নার বাবা বেঁচে গেলেও সে কোমায় থাকে। আইসিইউর বাইরে থেকে তারা দুই বোনই তার বাবাকে দেখতে থাকে। এক পর্যায়ে রত্না তার বাবাকে দেখতে ভেতরে আসলেই তাকে দেখে সে খুবই হতাশ হয়ে যায়। এদিকে দেখা যায় রত্না আর তার বোন সিদ্ধান্ত নেয় যে তারা তার বাবার বাড়িতে যাবে এবং তার বাবার বাড়ি দেখে শুনে রাখবে। এরপর তারা তাদের বাড়িতে ফিরে আসে এবং পাড়া প্রতিবেশী লোকেরা বাড়ি ফিরে তার মায়ের জানাজা সম্পূর্ণ করে। এখানে দেখা যায় রত্নার সৎ মা এবং তার ছেলে তাজু তার মা মারা যাওয়ার কথা শুনে তাদের বাড়িতে আসে এবং রত্নার বড় বোনের সাথে দুঃখ প্রকাশ করে। মূলত তারা আসে রত্নার বাবার সঙ্গে দেখা করতে এবং রত্নার বড় বোনের কাছে অনুমতি চায় তার বাবার সঙ্গে দেখা করার জন্য। যত যাই হোক তাজুরও তো বাবা, তো রত্নারা অনুমতি দিয়ে রত্না নিজে তাজুকে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে। তাজু এসে তার বাবার এমন করুণ অবস্থা দেখতে পায় যে সে কোমায় চলে গিয়েছে। তারপর দেখা যায় রত্নার বাবার সামনে সে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকে তার সুস্থতার জন্য এবং সেম ভাবে নিজেদের জন্য সে কোরআন তেলাওয়াত করে। এদিকে রত্নার
সৎ ভাই তাদের সম্পত্তি ভাগাভাগি করতে চায়। অন্যদিকে দেখা যায় রত্নার বড় বোন সেখানে চলে আসে এবং বলে এমন সময় এসব কথা বলা মোটেও ঠিক না। কথা শুনে তাজু বলে এতে সবার সব সমস্যার সমাধান হবে। তাজু আরো বলে তোমার স্বামী তো তোমার সাথে ভালো ব্যবহার করে না, এমনকি কখনো কোনো টাকা পয়সাও দিয়ে তোমাকে সাহায্য করে না। এরপর রত্নার ভাই বোন যখন কথা বলছিল তখন রত্না পিছন থেকে সবকিছু শুনছিল। তারপর রত্নার টিচার ইতোমধ্যে সেখানে হাজির হয়, যিনি মূলত রত্নাকে কোরআন শেখাতো। রত্নার সেই টিচার দেখতে পায় যখন সে কোরআন তেলাওয়াত করছিল তখন আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে এবং দেখা যায় পার্ক একা একা উঠে বসে। যে মানুষ সবকিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কোমায় চলে গিয়েছে, সে এখান থেকে একা একা উঠে বসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেই সাথে পার্কের খুব যন্ত্রণা হতে শুরু করে। তাকে তার ওয়াইফ শান্ত করার চেষ্টা করে। হঠাৎ করে রত্নার সৎ মা আবারও দেখতে পায় খাটের নিচ থেকে লম্বা চুলের একটা আত্মা বসে আছে। এটা দেখে মনে হচ্ছিল যে খাটের নিচে কোনো মেয়ে বসে আছে। তারপর আবারও সে সাহস করে খাটের নিচে তাকালে সেখানে আর কিছুই দেখতে পায় না। খাটের নিচ থেকে মুখ উপরে উঠাতেই সে দেখতে পায় একটা ভয়ানক আত্মাকে। এসব দেখে সে ভয়ে ভয়ে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে বাইরের সব লোক সেই রুমে চলে আসে এবং তাজু এসে তার মাকে সান্ত্বনা দিতে থাকে। তার মাকে তাজু বলে তুমি এসব কি বলছো, কই এখানে তো কোনো কিছুই নেই, সবকিছুই স্বাভাবিক আছে, তুমি অহেতুক ভয় পাচ্ছ। তারপর তাজু তার মাকে স্বাভাবিক করতে বাইরে নিয়ে যায়। তো পরদিন রত্না আর ভাটি তার মার দাফনের জন্য প্রস্তুত করে। তারপর রত্না বাড়ি ফিরে দেখে ভাটি ঘরের মধ্যে কিছু একটা খুঁজছিল। এটা দেখে রত্না জিজ্ঞাসা করে সে কি খুঁজছে। তখন ভাটি বলে বাবার মৃত্যুর আগে সব সম্পত্তি দলিল করে রেখে গিয়েছিল, তাই সেটাই আমি খুঁজছি। এসব শুনে রত্না ভাটিকে থামানোর চেষ্টা করে। তাই রত্না বলে আমাদের এখন এই পরিস্থিতিতে এসব নিয়ে মাথা ঘামানো ঠিক নয়, তাছাড়া বাবা এখনো জীবিত। তখন ভাটি তার অবস্থা বোঝানোর চেষ্টা করে। তার হাজবেন্ড খুবই অলস, তাদের সংসার খরচ নিয়ে তার কোনো টেনশন নেই, এমনকি সে তার সন্তানেরও যত্ন নেয় না। এই জন্য ভাটি বাধ্য হয়ে এইসব কাজগুলো করছে। এছাড়া তার কাছে কোনো উপায় নেই। রাতে সব লোকেরা এক হয়ে রত্নাদের পরিবারের জন্য দোয়া করে। তো যাই হোক, রত্না তাদের কাজের বুয়া ইন্তাকে ফোন করে ডেকে আনে। তারপর আবারও সে একটা ছায়া দেখতে পায় এবং সেটার পিছু করতে করতেই সে পার্কের রুমে চলে আসে। সেখানে গিয়ে দেখে সবকিছু ঠিকঠাক ছিল। তো পরদিন সকালে ভাটি তার সন্তানদের সাথে বাজারে যায়। ঠিক তখনই তাজু এসে হাজির হয় এবং তাজু ও ভাটির মধ্যে খুব তর্ক বিতর্ক চলে। এক পর্যায়ে তাজু ভাটিকে বলে তোমার স্বামী তো একটা অপদার্থ বেকার। আর এই কথা শুনে ভাটি খুব রেগে যায়। সে তার হাজবেন্ডের অপমান মেনে নিতে পারে না, তাই সে সোজা তাজুর গালে একটা চড় মেরে দেয়। এর মধ্যে রত্না দৌড়ে এসে তাদের শান্ত করতে থাকে। তবে এই চড় খেয়ে তাজু খুব রেগে যায়। তো রাতে দেখা যায় সবাই একসাথে নামাজ আদায় করে। তারপর আস্তে আস্তে করে তাদের মা সবার মাঝখান থেকে উঠে পার্কের ঘরে চলে যায়, গিয়ে একটা তাবিজ পার্কের বালিশের নিচে রেখে দেয়। এই সবকিছু রত্না আর ভাটি পেছন থেকে দেখতে থাকে এবং ভাটি বলে ওঠে এই মহিলা আমার বাবাকে জেনে শুনে মেরে ফেলতে চায়। এই কথা শুনে ভাটি তার বাবার বালিশের নিচ থেকে সে তাবিজ বের করে নিয়ে আসে। তখন সেখানে ভাটির হাজবেন্ড এসে হাজির হয়। তারপর ভাটির হাজবেন্ড তাকে বুঝিয়ে বলে তাকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সে যেতে চায় না। তাকে অনেক বোঝানোর পরও সে যেতে চায় না। ভাটির হাজবেন্ড ভাটির বাচ্চাদেরকে নিয়ে একাই বাড়িতে চলে যায় এবং ভাটিকে এখানেই রেখে যায়। এতে ভাটি খুব কষ্ট পায়। এমনকি এটা দেখে রত্না এসে চুপ করে তার বোনের দিকে তাকিয়ে থাকে। তারপর ভাটি সেখান থেকে চলে যায়। এরপর ভাটি তার বাবার রুমে এসে বসার পর দেখে তার বাবার খুব কষ্ট হচ্ছে। এটা দেখে ভাটি তার বাবাকে সামলে নিয়ে তাকে আস্তে করে বিছানায় শুয়ে দেয়। তারপর ভাটি বাইরে চলে যেতে চায়। ঠিক তখনই ভাটি দরজা খুললে বাইরে একটা আত্মা এসে ভাটির গলা চেপে ধরে। সে আত্মা থেকে ভাটি কোনোভাবে জানে বেঁচে ফেরে। তারপর দেখে তার সামনে কেউ নেই। এসব দেখে ভাটি খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ভাটি রেডি হয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাটি ভাবে তার কোনো কিছুর দরকার নেই, সে সুস্থভাবে বাড়ি ফিরে যাক, এটাই অনেক। এরপর সে তাদের কেয়ারটেকারকে বলে তাদের বাড়ির দিকে রওনা হয়। ভাটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার বাবার আওয়াজ শুনতে পায়। সে যখনই তার বাবার আওয়াজ শুনে তখনই সে সেখানে দাঁড়িয়ে যায়। সে তার পাশে একটা ছায়াও দেখতে পায়। সে ছায়াটাও তার দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যে আত্মাটা তার কাছে চলে আসে। সেটা দেখা যায় তাদের কাজের লোক ইন্দা ছিল। তো পরদিন সকালে দেখা যায় রত্না ঘরে বসে তার মায়ের স্মৃতিগুলো দেখছিল আর তার শৈশবের ঘটনাগুলো মনে করতে থাকে। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় রত্নার বাবার একটা পরকীয়ার সম্পর্ক ছিল। আর যখনই তার মা এসব জানতে পারলো তখনই তাদের সংসারে ঝগড়া বিবাদ লাগতে শুরু করেছিল। তো সিন বর্তমানে আসলে দেখা যায় ইন্দা দৌড়ে এসে রত্নার সামনে ভাটির অ্যাক্সিডেন্টের কথা বললে রত্না এক
দৌড়ে সেখানে পৌঁছে যায় এবং সব লোককে সরিয়ে সে দেখতে পায় তার বোনকে কে যেন মেরে ফেলেছে। আর এই দেখে সে আরো বেশি কষ্ট পায়, কারণ তার মা মারা যাওয়ার পর তার একমাত্র সঙ্গী তার বোনই ছিল। তার বোন সবসময় তার পাশে থাকতো, তাকে বুঝতো, কিন্তু আজ সেই বোনই মৃত। এখন সে তার মায়ের শোক সামলে উঠতে পারেনি, আবার তার বোনের শোক। সে কিভাবে দুজনের শোক সামলাবে? তার উপর দুঃখের পাহাড় চেপে বসে। দেখা যায় রত্না বাহিরে মন খারাপ করে একাই বসেছিল। এ দেখে ইন্দা সেখানে গিয়ে রত্নাকে বোঝাতে থাকে। সে বলে, আর মন খারাপ করো না, সবকিছু ভুলে যা। এদিকে তাজুর মাও খুব অসুস্থ হয়ে পড়ে, তাই তাজু তার মায়ের সেবা যত্ন করে। তখন তাজুর সাথে ভয়ানক কিছু ঘটনা ঘটতে শুরু করে। সে তার সামনে তার বাবাকে দেখতে পায়, কিন্তু এটা কিভাবে সম্ভব? তার বাবা তো কোমায়, সে কিভাবে এখানে আসবে? মূলত এটা ছিল ভয়ঙ্কর একটা আত্মা। তো যাই হোক, রত্না তার মন ভালো করার জন্য কোরআন তেলাওয়াত করতে থাকে। ঠিক তখনই সিআইডি অফিসার ইনভেস্টিগেশন করার জন্য রত্নাদের বাড়িতে আসে এবং ভাটির সম্পর্কে প্রশ্ন করতে থাকে। অফিসার বলে, ভাটির কি কোনো বিষয়ে কারোর সাথে ঝামেলা ছিল, কিংবা কারোর সাথে কোনো বিষয়ে সমস্যা ছিল কিনা? তখন রত্না তাজুর কথা বলে। ভাটির সাথে সম্পত্তি নিয়ে তাদের ভেতর ঝগড়া হয়েছিল। এবার পুলিশের পুরো সন্দেহ তাজুর উপরে গিয়ে পড়ে। ঠিক তখনই পুলিশ তাজুর বাড়িতে যায় এবং তাজুকে বলে, তোমার ঘরে আমরা তল্লাশি করতে চাই। এতে তাজু আর কোনো আপত্তি করে না, বরং তাজু অফিসারদের সাথে নিয়ে তার রুমগুলো চেক করে এবং বলে, আমি কোনো দোষ করিনি। তারপর পুলিশ তার ঘরে তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই একটা রক্তমাখা চাকু সেখানে দেখতে পায়, আর এটা তাজুকে দেখানোর পরই তাজু দৌড়ে পালিয়ে যায়। আর পালাতে পালাতে একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। একটা পর্যায়ে পুলিশের হাত থেকে সে রক্ষা পায়। তারপর রাতে দেখা যায় তাজুর মা রত্নার বাড়িতে আসে এবং তার ছেলেকে মাফ করে দিতে বলে, কারণ তার ছেলে নির্দোষ, সে কোনো কিছুই করেনি। এ কথা বললে রত্না তার সৎমাকে বলে, তাহলে ওর পিছনে পুলিশ কেন? আরো বলে, এই বিষয়টা আপাতত এখন পুলিশের হাতেই ছেড়ে দে, তাদেরকে তদন্ত করে আসল অপরাধীকে বের করতে দে। এবং রত্না তাকে সেই দিনের তাবিজের কথা বলতে থাকে। রত্না এরকম ভাবে জিজ্ঞাসা করতে থাকলে এক পর্যায়ে সে বলে, পার্ক একদিন বলেছিল সে জিন দ্বারা বিপদে আছে, সেই জন্য তোমার বাবার কাছে সবসময় তাবিজটা রাখে, যাতে করে তোমার বাবা একটু শান্তি পায়, কারণ সে সেই সময়টা অনেক খারাপ মুহূর্ত পার করছিল। না ওই জিন তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিল, না মরতে দিচ্ছিল। অর্থাৎ এখন পর্যন্ত যা কিছু হয়েছে তোমার বাবার সাথে সব ওই জিনের জন্যই হয়েছে। আর ওই জিনের হাত থেকে তোমার বাবাকে মুক্তি দেওয়ার জন্য ওই তাবিজটা আমি ওখানে রাখতে গিয়েছিলাম, কিন্তু ভাটি তখন আমাকে দেখে ভুল বুঝে। তারপর দেখা যায় তাজু একটা বেড়ার ঘরের ভেতরে লুকিয়ে আছে, আর সেই বেড়ার ঘরের ভেতর মাথা ঢোকাতেই একটা লোককে সে দেখতে পায় এবং দেখে সেই লোকটাকে ক্রমাগত মারছে এবং তার চিৎকার শুনতে পায় সে। তারপর হঠাৎ করে তাজু দেখে তার পেছনে একটা জিন এসে হাজির হয়েছে, আর এই জিন তাকে হত্যা করতে চায়। তখনই ইন্দা চলে আসে, আর ইন্দাকে দেখেই সে জিন অদৃশ্য হয়ে যায়। তারপর রাতে রত্না তার বিছানায় শুয়ে থাকে। হঠাৎ করে তার বাবা তাকে ডাক দেয়। তখন রত্না ঘুমিয়েছিল। সে ঘুম থেকে হঠাৎ করে উঠেই তার বাবার রুমে চলে যায় এবং তার বাবার রুমে গিয়ে দেখতে পায় তার বাবা কষ্টে চিৎকার করতে থাকে। রত্না গিয়ে তার বাবার যত্ন নিতে থাকে। রত্নাকে তার বাবা বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমার এখন মৃত্যু হলেও ভালো হয়। ঠিক তখন রত্না কোরআন তেলাওয়াত করে তার বাবাকে শোনাতে থাকে, আর সে তখনই ইসমিরা শুনতে পায়। ইন্দার মেয়ে খুবই অসুস্থ ছিল। রত্না তার বাবাকে বিছানায় শুয়ে দিয়ে তাড়াতাড়ি ইন্দার মেয়ের কাছে চলে যায়। তারপর রত্না ইসমির কাছে গিয়ে দেখতে পায় তার মা তার কাছে নেই, সে খুবই অসুস্থ। তারপর রত্না তার যত্ন নিতে থাকে। রত্না ওখানে যাওয়াতেই ইসমি তাকে এখানেই থাকতে বলে। ঠিক তখনই রত্না আশ্চর্যজনক ভাবে দরজার কাছে ইসমিকেই দেখতে পায়। এটা দেখে সে প্রচন্ড ভয় পায়, কারণ ইসমি তো এতক্ষণ তার কাছেই রয়েছে, তাহলে দরজার কাছে কে? মূলত জিন ইসমির রূপ ধারণ করে এখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রত্না কোরআনের কিছু আয়াত পড়তে থাকে। রত্না ভেবেছিল কোরআনের আয়াত পড়লে সে এখান থেকে ভয়ে চলে যাবে, কিন্তু ঘটনা উল্টোটা ঘটে। সেই জিন রত্নার উপর অ্যাটাক করে দেয়। ঠিক তখনই সেখানে ইন্দা চলে আসে আর বলে, আমার মেয়ে ইসমিকে আমি দেখছি। তখন রত্না ইসমির কোমরের দাগ দেখে অবাক হয়ে যায়। দাগটা ইন্দাও দেখতে পায়। তারা দুজনেই হতবাক হয়ে যায়। তারপর দেখা যায় রত্নার টিচার আসলে রত্না এইসব কথা তার টিচারকে সবকিছু খুলে বলে। রত্না বলে,
আমার পরিবারের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তখন তার শিক্ষক তাকে বুঝিয়ে বলে সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে এবং রত্নাকে কিছু উপায় বলে দেয়। এগুলো পরে রত্না জিনকে ডাকবে এবং জিনকে ডেকে সে সবকিছু প্রশ্ন করবে এবং জিজ্ঞাসা করবে সে কি চায়। রত্না তার টিচারের কথা মতো সে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে এবং গভীর রাতে জিনকে ডাকতে শুরু করে। ঠিক তখনই সেই জিন এসে হাজির হয়। রত্না সেই জিনের সাথে কথা বলতে শুরু করে। তারপর রত্না তার নাম জিজ্ঞাসা করে। সে বলে আমি জিন এবং সে তাকে তার নাম বলে। তারপর রত্না জিজ্ঞাসা করে সে কি চায়। সে ভয়ানক জিন তাকে উত্তর দেয় সে রত্নাকেই চায়। এ কথা শুনে রত্না ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ঠিক তখনই সেই জিন তার উপরে অ্যাটাক করে দেয়। আর এমন অ্যাটাকের কারণে রত্না ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তো পরদিন তার টিচারের সাথে আবারও সে দেখা করে এবং তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। আর আমরা এখানেই একটা অবাক করা বিষয় জানতে পারি, তা হলো পার্ক অনেক আগেই মারা যেত। যদি সে জিন না হতো সে কোনোভাবেই মরতে পারছে না। জিন পার্ককে বাঁচিয়ে রেখেছে। রত্না টিচারকে বলে আপনি যে করেই হোক ওই জিনকে মেরে আমার বাবাকে মুক্তি দিন। টিচার রত্নাকে বুঝিয়ে বলে। সে বলে আজকে রাতে আমরা কোরআন তেলাওয়াত করব। তার বাবার মৃত্যু যেন শান্তিপূর্ণভাবে হয়। এদিকে ইন্দাকে দেখা যায় সে তাজুর কাছে খাবার নিয়ে আসে। তাদের দুজনের কথা শুনে বোঝা যায় তাজু আর ইন্দার মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। তারপর তাজুকে ইন্দা বলতে থাকে ওই অস্ত্রটা আমি ওখানে রেখেছিলাম কারণ আমি আমার মেয়েকে বাঁচাতে চেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর এসব কথা শুনে তাজু খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ইন্দার গলা চেপে ধরে। এরপর তাজুর কিছু একটা হলে সে সেখানেই ছটপট করতে করতে মারা যায়। মূলত ইন্দা তাজুর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন রত্নার বোন ভাটি মারা গিয়েছিল তখন ইন্দা এসে তাকে বলেছিল তুমি দুঃখ পেও না, চিন্তা করো না, শান্ত হও। কারোর আপনজন মারা গেলে সে কষ্ট পাবে স্বাভাবিক, কিন্তু ইন্দা এমন কেন বলেছিল? অর্থাৎ ইন্দার মধ্যে কোনো সমস্যা আছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো পরদিন সকালে সবাই তাজুর মৃতদেহ খুঁজে পায়। তাজুর মা তার ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে এবং অঝরে কাঁদতে শুরু করে। তারপর সেই রাতেই ইন্দা তার মেয়ের সাথে ছিল। ইন্দার মেয়ের পুরো শরীরে ফোসকা উঠে ভরে যায়। এগুলো দেখে ইন্দা তার যত্ন নিতে শুরু করে। তখন সেখানে রত্না এসে হাজির হয় এবং রত্না এসে ইন্দাকে বলে আমার বাবা শান্তিতে মৃত্যুর জন্য রিচুয়াল করা হচ্ছে। এ কথা বলে রত্না সেখান থেকে চলে যায়। তারপর রত্না এবং তার টিচার মিলে তাদের কাজ শুরু করে। পবিত্র পানি দিয়ে তাদের বাবাকে গোসল করায়। তো তার বাবার যেখানে যেখানে পানি দিতে শুরু করে এদিকে দেখা যায় ইসমিরও ঠিক সেখানে সেখানে ব্যথা হয় এবং সে ছটপট করতে থাকে। অন্যদিকে রত্না ইসমির ব্যাপারে না জেনে তার বাবার গায়ের উপরে পানি ঢালতে থাকে। এতে দেখা যায় ইন্দা মোটেও খুশি হয় না। কোনো মা তার সন্তানের কষ্ট দেখে খুশি কিভাবে হবে? রত্না তার বাবার গায়ের উপর পানি ঢালে আর এদিকে ইসমি বারবার জ্ঞান হারিয়ে ফেলে। এসব থেকে ইন্দা বাইরে এসে রত্নার উপরে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাক করা দেখে রত্নার টিচার বসে থাকতে পারে না। সে তাদের ছাড়াতে আসলেই তাদের মাঝে সে আহত হয়ে সেখানেই মারা যায়। এরপর রত্না ইন্দাকে বলে এসব করার কারণ কি। আর এখানেই মুভির আসল টুইস্ট রিভিল হয়। তখন ইন্দা বলে এগুলো আমি আমার মেয়ের জন্য করছি। তারপর একে একে ইন্দা রত্নাকে সবকিছু খুলে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অনেক বছর আগে ইন্দা পার্কের বাড়িতে কাজ করত। তখন থেকে পার্কের সাথে ইন্দার সম্পর্ক শুরু হয়। রত্নার বাবার আরো অনেকের সাথে অ্যাফেয়ার ছিল, যার কারণে রত্নার মার সাথে তার ঝামেলা হতো। তখন রত্না ছোট, সে তার বাবা মায়ের ঝগড়া নিজের চোখে দেখেছে। এসব কিছু দেখে রত্নার খুবই খারাপ লাগতো। তো পার্ক আর ইন্দার প্রেমের সম্পর্ক ছিল, এসব কথা রত্না বিশ্বাস করতে পারে না। ঠিক সে সময় পার্ক আর ইন্দার বিষয়ে পার্কের স্ত্রী জানতে পারে যে পার্ক পরকীয়ায় লিপ্ত। সে সময় ইন্দা প্রেগনেন্ট ছিল। আর তার এই প্রেগনেন্টের বিষয়ে যখন পার্কের স্ত্রী জানতে পারে সে ইন্দার উপর খুবই রেগে যায়। তারপর ধীরে ধীরে ইসমি বড় হতে থাকে এবং ইন্দার ধীরে ধীরে মনের মধ্যে খারাপ চিন্তা আসতে শুরু করে। তার সন্তান কেন তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে। তখন ইন্দা একজন তান্ত্রিকের কাছে যায় এবং পার্কের উপর কালো জাদু করে। তারপর পার্কে কালো জাদু নিয়ে কথা বলা হয়, তাকে কেন কালো জাদু করা হয়েছিল। তবে পার্কের কাছে আগে থেকে একটা জিন ছিল আর এই কারণেই তাকে কালো জাদু করা যাচ্ছিল না। তারপরে পার্কের স্ত্রী ভাবে ইসমির উপরে কালো জাদু করবে। তো ইসমির উপর কালো জাদু করা হয় আর সে থেকে ইসমি অসুস্থ হয়ে পড়ে। সে থেকে ইন্দা প্রচন্ড রেগে যায়, যেহেতু তার হাজবেন্ডের পক্ষ থেকে এমন ভুল হয়েছিল। তার মেয়ের এই অবস্থা দেখে ইন্দার খুবই খারাপ লাগতো।
একদিন পার্ক তাকে ওয়াদা করে, আমি থাকতে কোনো কিছুই হতে দেব না, আমি আমার সবটুকু দিয়ে ইসমিকে সুস্থ করে তুলব। ইন্দা জানতো যে রত্নার বাবার মৃত্যু হওয়ার সাথে সাথেই জিনটি সেই ইসমির শরীরে প্রবেশ করে এবং তার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তাই ইন্দা সবাইকে একে একে হত্যা করে। সেভাবে এবার রত্নাকেও মেরে ফেলতে হবে, অর্থাৎ পার্কের কোনো উত্তরসূরি সে রাখবে না, শুধু তার মেয়ে ইসমি ছাড়া। রত্নাকে যখন ইন্দা মারতে যাবে তখন রত্না অনেক ছোটাছুটি করে নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু শেষমেশ আর কোনো উপায় ছিল না। শেষ পর্যায়ে ইন্দা রত্নাকে ছুরির আঘাত করে শেষ করে দেয়। তখন রত্নার বাবার রুমে একটা কাঁচের গ্লাস পরে ভেঙে যায়, আর সেই সাথে সাথে রত্নাও মারা যায়। আর রত্নার বাবা আবারও হুঁশে ফিরে আসে এবং সে চায় তার একমাত্র মেয়ে রত্নাকে বাঁচাতে। রত্নার বাবার শরীরে যে জিনটি ছিল সেই জিনটি সে রত্নার শরীরে প্রবেশ করায়, এতে করে রত্না পুনরায় আবারও জীবিত হয়ে ওঠে। জিনটা রত্নার কাছে আসে এবং বলে, তুমি বলো যে আমি তোমাকে গ্রহণ করেছি, তাহলে তোমার জীবন পুনরায় বেঁচে যাবে। রত্না এই কথা শুনে শেষমেশ রাজি হয়েছে এবং বলে, আমি তোমাকে গ্রহণ করেছি। আর সাথে সাথেই জিনটি রত্নার শরীরে প্রবেশ করে এবং রত্নার শরীরের ভেতর ছুরিটা বের করে দেয়। আরও একটা রহস্যময় ঘটনা হলো, রত্নার শরীরে ইন্দা যে ছুরিটা দিয়ে তাকে আঘাত করছিল সেই ছুরিটা ইন্দার পিছু করতে থাকে তাকে মারার জন্য। ইন্দা নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে একটা রুমে চলে আসে এবং সাথে সাথেই দরজা আটকে দেয়, কিন্তু দেখা যায় রত্না ইন্দাকে মারার জন্য দরজাটাই ভেঙে ফেলে। ঠিক তখনই ইন্দার উপর রত্না অ্যাটাক করে। তখনই শোনা যায় ইসমির কান্না করছে। রত্না ইসমির কণ্ঠ শুনে খুবই কষ্ট পায়, সে বলছে, আমাকে সাহায্য করো। ঠিক তখনই রত্নার সাথে থাকা জিন ইসমির সাথে জোরাজোরিতে ইন্দাকে আর হত্যা করে না, বরং জিন ইসমির কাছে চলে যায়। এক পর্যায়ে সেই জিন ইসমির কাছে গিয়ে তাকে কালো জাদু করা তার কাছে থাকা তাবিজ তার হাত থেকে বের করে ফেলে দেয়। ঠিক তখনই দেখা যায় ইসমি আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ইসমি আবারও সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে, সেই সাথে রত্নার দিনগুলো খুব সুন্দর কাটতে থাকে। তো সিন বর্তমানে আসলে দেখা যায় তাজুকে হত্যার দায়ে পুলিশ ইন্দাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। আর এর মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।